নমস্কার। ওয়েব একাডেমিয়ার সমস্ত মেম্বার্সদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা ফলো করছে পেজটাকে বা যেসব স্টুডেন্টরা আমাদের মেম্বার্স হয়েছো বা যারা ভবিষ্যতে হবে তাদেরকেও আমার শুভেচ্ছা এবং যারা নতুন যারা হবে তাদেরকে সুস্বাগতম। আমাদের এই যে ওয়েব একাডেমিয়া, এটা আমাদের ফেসবুক পেজেও আছে, এটা আমাদের ইউটিউবেও আছে। তোমরা যথারীতি পেজের সাথে সাথে ইউটিউবের সেম ভিডিও আমরা প্রোভাইড করছি। তোমরা ওই ওয়েব একাডেমিয়ার ইউটিউব চ্যানেলে তোমরা পাশে থেকো। এবং আমাদের অনেক জায়গা থেকে অনেকে জানতে চাইছে, আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, এই ওয়েব একাডেমিয়া পেজটা কিন্তু ফ্রি, টোটালটাই ফ্রি অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকের কাছে শুধু একটাই আমাদের অনুরোধ থাকবে, তারা আমাদের যারা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছেন, আমাদের এই ওয়েব একাডেমিয়া পেজটিকে এবং যেটা ইউটিউবে চ্যানেল আছে সেই ইউটিউবে চ্যানেলকে তোমরা ফলো করো এবং আমাদের সাথে থাকো। আমাদের যে এই ওয়েব একাডেমিয়ার যে হানি ডিরেক্টর শ্রী পার্থপ্রতিম দেবনাথ, তিনি যে ওয়েব একাডেমিয়াটা প্রথম বর্ধমানে শুরু করলেন এবং সেটা হয়তো ভবিষ্যতে তোমাদের মাধ্যমে আমরা দেশ ছাড়িয়েও সোশ্যাল মিডিয়াতে বিরাজ করব। তা ওই যে ছোট্ট যে চারা গাছটি লাগিয়েছেন, আমরা সেটাকে ফুলে ফলে সমৃদ্ধ করব এবং তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা দেশ ছাড়িয়ে অন্য দেশেও পাড়ি দেবো। তা তোমরা সাথে থেকো। আমি আগের যে ক্লাস প্লেট টেকটনিক থিওরি পার্ট 1টা পড়িয়েছিলাম, আজকে তোমাদের পার্ট 2 যে সব জিনিসগুলো কিছু থিওরি জিনিস আছে বা যেগুলো ছোট ছোট জিনিস আছে, যেগুলো বেশিরভাগটাই এটা কলেজের অনার্স লেভেলের জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তা তোমরা আমি যে ডায়াগ্রামগুলো আঁকছি সেই ডায়াগ্রামগুলোকে বেশি জোর দাও এবং ডায়াগ্রামগুলোকে ফলো করো এবং বাড়িতে তোমরা ধীরে ধীরে প্রত্যেকটি ক্লাসকে দেখো। যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানিও। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা খুব তাড়াতাড়ি লাইভ ক্লাসে আসছি এবং সেখানে তোমাদের ফোন মারফত লাইভের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তা আসি, আগের দিন আমি আলোচনা করেছিলাম অভিসারী পাশ সীমান্ত, প্রতিসারী পাশ সীমান্ত, পাত সঞ্চালনের কারণ, বিভিন্ন যে টাইপ, পাতের যে বিভিন্ন টাইপগুলো বা যে ল্যান্ডফর্মসগুলো তৈরি হয় তার মধ্যে অভিসারী প্রতিসারিতা আমি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব নিরপেক্ষ পাশ সীমান্ত। নিরপেক্ষ পাশ সীমান্ত কি না, যখন দুটো পাত না হবে অভিসারী না হবে প্রতিসারী। আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম, অবশ্যই যারা আমার সেকেন্ড পার্টটা দেখবে তারা অবশ্যই ফার্স্ট পার্টটা একটু আমাদের ইউটিউব চ্যানেলে প্লেট টেকটনিক থিওরি যে চ্যানেলটা আছে, মানে যে চ্যাপ্টারটা আছে, ওটা অবশ্যই একটু দেখে নিয়ে তোমরা পার্ট 2টা দেখবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তা যাই হোক, নিরপেক্ষ পাত সীমান্ত যেটা, তাহলে না হবে অভিসারী, অভিসারী মানে যেটা ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, আর প্রতিসারী মানে আমরা পেয়েছি গঠনাত্মক বা যেটা কনস্ট্রাকটিভ। তা দুটো জিনিসই কিন্তু হবে না। অর্থাৎ আমি জাস্ট ডায়াগ্রামটা একটু আঁকছি, দেখো। ধরো এই একটা পাত, এই ধরো দুটো পাত, এই পাতটা মুভমেন্ট করছে
এইদিকে, এই পাতটা মুভমেন্ট করছে এদিকে, তার মানে এর পরিচালন স্রোতটা এই মুখে, আর এই পাতটা মুভমেন্ট করছে এইদিকে। তাহলে যেখানে গঠনাত্মকও হবে না, ধ্বংসাত্মকও হবে না, সেই ধরনের যে আমরা পাশ সীমানা পাবো, এটাকে বলবো নিরপেক্ষ। মানে দুটোতেই হলো না আর কি, যেটা হচ্ছে নিরপেক্ষ পাশ সীমান্তের মধ্যে পড়ছে। এই পাশ সীমান্ত, ধরো দুটো গাড়ি একই দিকে আসছে, যদি কলিশন হয় তাহলে তো কথাই নাই, কিন্তু যদি কলিশন না হয়, ধরো এই এই গাড়িটা পাশ কাটিয়ে চলে গেল, যখনই পাশ কাটাবে, মানে দুটো পাত পাশ কাটিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, কিছু অংশ ধাক্কা খাবে, এবং যখন ধাক্কা হবে দুটো পাতের মধ্যে, তখন তারা দুটো মানে গাড়ির মধ্যেও কিন্তু সেই ধাক্কাটা অনুভব করতে পারবে। মানে সেখানে হয়তো ভূমিকম্প হতে পারে, সেখানে হয়তো কোনো চ্যুতি হতে পারে। তা এই ধরনের ভূমিরূপগুলো এই নিরপেক্ষ পাশ সীমান্তে ঘটে। আমি দুটো এর এক্সাম্পল দেবো। একটা হচ্ছে, তোমরা জানো, আগে থেকেই পড়ে এসছো, সান আন্দ্রিয়াস ফল্ট, সান আন্দ্রিয়াস চ্যুতি। সান আন্দ্রিয়াস চ্যুতি, যেটা আমেরিকান প্লেট এবং প্রশান্ত মহাসাগরীয় পাত দুটোর মধ্যে এই নিরপেক্ষ পাশ সীমান্তের সৃষ্টি হয়। আর সেকেন্ড হচ্ছে তুরস্কের আনাতোলীয় চ্যুতি। এই নামটা তোমরা হয়তো অনেক জায়গায় শুনে থাকবে না, আমি দুটো এক্সাম্পল দিলাম, সান আন্দ্রিয়াস ফল্ট আর হচ্ছে তুরস্কের আনাতোলীয় চ্যুতি। এই দুটো কিন্তু নিরপেক্ষ পাশ সীমান্তের এক্সাম্পল আমরা বলতে পারি। এরপরে আসছি ত্রিপাত সীমান্ত। দু নম্বর আমি ডিসকাস করছি ত্রিপাত সীমান্ত। ধরো এই একটা পাত, এই একটা পাত, আর এই একটা পাত। এই পাতটা এদিকে মুভমেন্ট করতে পারে, এই পাতটা এদিকে মুভমেন্ট করতে পারে, এই পাতটা এদিকে মুভমেন্ট করতে পারে, একটা বিন্দুতে মিলিত হবে। অথবা এই পাতটা এইদিকে মুভমেন্ট করতে পারে, এই পাতটা এইদিকে মুভমেন্ট করতে পারে, এই পাতটা এইদিকে মুভমেন্ট করতে পারে। দু ধরনেরই হতে পারে। এখানে অভিসারীয় হতে পারে, মানে এখানে যেটা কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ হতে পারে, বা প্রতিসারীর মাধ্যমে যেটা কনস্ট্রাকটিভ হতে পারে। অভিসারীর মাধ্যমে ডিস্ট্রাকটিভ হতে পারে, বা প্রতিসারী পাশ সীমান্তের কনস্ট্রাকটিভ হতে পারে। দু ধরনেরই ঘটে, ধ্বংসাত্মক হয়, গঠনাত্মক হয়। এই তিনটে পাতের মধ্যে যে পাতটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেটাকে বলা হয় আলোকাজেন। তাহলে ত্রিপাত সীমান্তে আমরা দেখতে পাচ্ছি কি, অভিসারীর বৈশিষ্ট্য থাকে, প্রতিসারী বৈশিষ্ট্য থাকে, এবং নিরপেক্ষর বৈশিষ্ট্যও থাকে। সেটাই হচ্ছে ত্রিপাত সীমান্ত। একটুখানি ডিটেলসে যাই, এটা কলেজ লেভেলের মধ্যে পড়ছে। এটা তিন ধরনের হয়। একটা হচ্ছে এফ, একটা হচ্ছে এফ এফ টি। আগের দিনে ক্লাস আমি জাস্ট এটা বলে গেছি, কিন্তু ডিসকাসটা করিনি। নাম্বার টু হচ্ছে আর আর আর। নাম্বার থ্রি হচ্ছে টি টি টি। এফ মিনস ফল্ট, টি মিনস খাত বা ট্রেঞ্চ, আর আর মিনস রিচ। তাহলে এফ এফ টি বলতে আমরা তিনটে পাশ সীমান্ত, যেমন ম্যান্ডারসিন পাত, আমেরিকান পাত,
এবং আমেরিকার যেটা আন্দিজ পাত আর হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত, মানে ম্যান্ডারসিন ফল্ট, আন্দিজ ফল্ট আর হচ্ছে প্রশান্ত, যেটা আমাদের উত্তর আমেরিকার যে পোর্শনটা আছে, এই তিনটে পাতের মধ্যে এই এফএফটিটা সম্পন্ন হয়। আর 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 আমি জাস্ট আফ্রিকার একটু অংশ আঁকছি। লোহিত সাগর, এডেন সাগর আর হচ্ছে আফ্রিকার যেটা এই যে চুতি যে পোর্শনটা আছে, এই যে আফ্রিকার ঠিক সৌদি আরবের যে পাশের যে পোর্শনটা আছে, যেটা আমরা গ্রস্ত উপত্যকা বলছি, এই তিনটে পাতের মধ্যে এই দ্বীপার সীমান্তটা হচ্ছে। আর টিটিটি যেটা বলছি সেটা হচ্ছে ওকটক্স খাত, প্রশান্ত মহাসাগরীয় খাত আর হচ্ছে ফিলিপিন্স খাতের তিনটের মধ্যে আমাদের ত্রিপাত সীমান্ত ঘটছে। তাহলে আমি আরেকবার বলে দিই, এফএফটি ফল্ট, ফল্ট আর হচ্ছে ট্রেঞ্চ, আন্দিজ চ্যুতি, মেন্ডেসিনো চ্যুতি আর হচ্ছে উত্তর আমেরিকার যে চ্যুতি মানে উত্তর আমেরিকান পাত, এই তিনটের ফলে এফএফটি হচ্ছে। আর আর বলতে আমরা লোহিত সাগর, এডেন সাগর এবং আফ্রিকার যে গ্রস্ত উপত্যকাটা, এই তিনটে পাতকে বলছি। আর টিটিটি বলতে প্রশান্ত মহাসাগরীয়, ওকটক্স আর হচ্ছে ফিলিপিন্স, এই তিনটে মিলিয়ে ত্রিপাত সীমান্ত সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা চারটে পাতের যে টাইপ, সেই টাইপগুলো পড়ে ফেললাম। আগের দিন পড়েছি আমরা অভিসারী পাত সীমান্ত এবং প্রতিসারী পাত সীমান্ত, আজকে পড়লাম নিরপেক্ষ পাত সীমান্ত এবং ত্রিপাত সীমান্ত। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। কেমন? নেক্সট এবার যাই, আমি কিছু ছোট ছোট টপিকস নিয়ে আলোচনা করছি আজকে। এক নম্বর হচ্ছে অভিসারী পাত সীমান্ত, আমি ডিটেলসে আলোচনা করিনি, যেটা হচ্ছে সাবডাকশন জোন। সাবডাকশন, আমি কয়েকটা জিনিস আলোচনা করবো, সেটা বলে দিই। সাবডাকশন, অবডাকশন। নাম্বার 3 হচ্ছে বেনি অফ জোন। নাম্বার 4 হচ্ছে সুচার লাইন। নাম্বার 5 হচ্ছে আমরা করছি প্লেট টেকটনিক, কিন্তু পড়ব প্লেট টেকটনিক। প্লেট টেকটনিক। 6 নম্বর হচ্ছে যেটা ওশেন ট্রেঞ্চ, মানে সামুদ্রিক খাত বা সামুদ্রিক খাত, সামুদ্রিক খাত বা সামুদ্রিক শৈলশিরা, সামুদ্রিক শৈলশিরা, এই কটা জিনিসকে নিয়ে আমি আলোচনা করব। সাবডাকশন জোন কি? আমরা অভিসারী পাত সীমান্তে দেখেছিলাম কি না, ধরো একটা ভারী পাত, এটা ধরো হালকা পাত আর এটা হচ্ছে ভারী পাত। তাহলে ভারী পাতটা হালকা পাতের নিচে ধীরে ধীরে নিমজ্জমান হচ্ছে আস্তে আস্তে। এটা পরিচালন স্রোতটা কেন্দ্রমুখী আছে, এটাও এদিকে আছে। তাহলে এই যে ভারী পাতটা হালকা পাতের নিচে ধীরে 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 নিমজ্জমান হচ্ছে,
এইটাকেই বলছি আমরা, এই যে অঞ্চলটা মানে এরপরে কি হচ্ছে না, এই পাতটা টোটালটাই ভূপৃষ্ঠের অভ্যন্তরস্থ তাপের ফলে গলে যাচ্ছে, এই গোটা অঞ্চলটা, এইটাকে বলছি আমরা সাবডাকশন। এবং অঞ্চলটাকে বলছি আমরা সাবডাকশন জোন। এই গোটা এইটুকু অঞ্চলকে বা গোটা অঞ্চলটাকে বলছি আমরা সাবডাকশন জোন। এটা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ধীরে ধীরে অনুপ্রবেশ করে, বা কিছু কিছু মানে এভারেজ বলছি 45 ডিগ্রি, আর 30 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি এই ভারী পাতটা হালকা পাতের নিচে ধীরে ধীরে অনুপ্রবেশ করে এবং পরবর্তীকালে এই পাতটা গলে যায়, গলে যে সেটা বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করে, আগের দিন ক্লাসে বলেছিলাম। তা এই যে সাবডাকশন জোন এর ঠিক অপোজিট সেটা আমরা অবডাকশন জোন বলবো, মানে বাংলা শব্দ কি নিমজ্জন, আর এটা বিপরীত নিমজ্জন। এখানে আরেকটা জিনিস আমি আলোচনা করে দিই একই ছবিতে, সূচার লাইন। সূচার লাইন কি না, যখন দুটো পাত, ধরো এই একটা পাত, এই পাতের ছবিগুলো একটু অন্য ধরনের রাখছি, এই যে ভারী পাতটা হালকা পাতের নিচে অনুপ্রবেশ করছে, যে রেখা বরাবর অনুপ্রবেশ করছে সেই রেখাটাকে বলা হয় সূচার লাইন বা শিবন রেখা। সূচার লাইন বাংলা শব্দ শিবন রেখা, শিবন রেখা। কেমন? এবারে এই যে রেখাটা আসছে কোথা থেকে, জিনিসটা কি অ্যাকচুয়ালি কি, রেখা কি সত্যি কি টানা আছে? না। যখন দুটো পাত, ধরো ভারী পাতটা হালকা পাতের নিচে অনুপ্রবেশ করছে, তখন কি হচ্ছে না, এই যে হলুদটা হচ্ছে ভারী পাত আর ব্লুটা হচ্ছে এটা হচ্ছে ভারী পাত, এটা হচ্ছে হালকা পাত। তাহলে ভারী পাতটা হালকা পাতের নিচে অনুপ্রবেশ করছে, তাহলে এই যে পোর্শনটা হলুদ পাতের যে পোর্শনটা মানে ভারী পাতটা গলে যাচ্ছে, গলে যে এই যে অঞ্চলটা, এই যে মিডিল অঞ্চলটা, এই রেখা বরাবর মানে এইখান বরাবর একটা ম্যাগমা জমে যাচ্ছে। এই যে এই অঞ্চলটা বরাবর ম্যাগমা জমে যাচ্ছে। সূচন মানে কি, মানে সেলাই করে দিচ্ছে, মনে হচ্ছে যেন সেলাই করে দিচ্ছে। এই যে লাইনটা মানে যে একটা রেখা সৃষ্টি হচ্ছে, সেটা কি বলছি আমরা শিবন রেখা বা সূচার লাইন। এটা আমরা যদি সিন্ধু নদীর কাছে যে চ্যুতিটা আছে, ইন্ডাস যে ফল্ট, সেই অঞ্চল বরাবর কিন্তু আমরা দেখতে পাই এই সূচার লাইন, আমরা এক্সাম্পলে বলতে পারি। তাহলে সাবডাকশন জোন হয়ে গেল। এই সাবডাকশন জোনের ফলে অনেক কিছু ভূমিরূপের সৃষ্টি হয়, অগ্নুৎপাত হতে পারে, সেখানে বিভিন্ন রকম পর্বতের সৃষ্টি হতে পারে, ওশেন আর্ক হতে পারে। এরপরে আসছি আমরা অবডাকশন জোন। অবডাকশন জোন কিছুই নয়, জাস্ট এর উল্টোটা। অনেক সময় আমরা দেখি যে হালকা পাতটা ভারী পাতের নিচে অনুপ্রবেশ করলো, এটা হালকা পাত। এই হালকা পাতটা ভারী পাতের নিচে ধীরে 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 অনুপ্রবেশ করছে, হালকা পাতটা। তার জন্য বলছি আমরা অবডাকশন মানে বিপরীত নিমজ্জন। এটা সচরাচর দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন হালকা পাতটা সক্রিয় থাকে তখনই আমরা এই অবডাকশন জোনটাকে দেখতে পাই। এবং এই হালকা পাতটা ভারী পাতের নিচে নিমজ্জন করার ফলে ঠিক সাবডাকশনের অপোজিট অবডাকশনের সৃষ্টি হয়, আর কিছুই না। এরপরে আসছি বেনিয়াপ জোন। বেনিয়াপ জোন জিনিসটা কি না,
ওই আমরা যেটা সাবডাকশন করলাম, এই ধরো একটা ভারী পাত, এটা ধরো হালকা পাত, আর এটা হচ্ছে ভারী পাত। তাহলে ভারী পাতটা হালকা পাতের নিচে অনুপ্রবেশ করলো। এই যে জোনটা, এই জোনটাকে হিউগো বেনিয়ফ প্রথম আবিষ্কার করছে, কারণ এই অঞ্চলটা একটা হটস্পট জোন। এই অঞ্চলটা একটা স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক জোন, মানে যে কোনো মুহূর্তে যে কোনো অগ্নুৎপাত বা ভূমিকম্প হতে পারে। তা ওনার নাম অনুসারে, হিউগো বেনিয়ফের নাম অনুসারে এই অঞ্চলটাকে বলছি আমরা বেনিয়ফ জোন। এই পোর্শনে যখন পাতটা গলে যাচ্ছে এবং আস্তে আস্তে বাইরে বেরিয়ে এই পাতটাকে এইদিকে মুভমেন্ট করতে পারে, বা এই অঞ্চলে বিভিন্ন লাভা বা ম্যাগমা সৃষ্টি হতে পারে, এই অঞ্চলে এরকম বিভিন্ন ঘটনা ঘটতে পারে। তা এরপর আসছি আমরা প্লেট টেকটনিক্স। এই যে একটুখানি মজার জিনিস দেখো, এই ধরো একটা ভারী পাত, আর এটা একটা হালকা পাত। এই যে ভারী পাতটা যখন হালকা পাতের নিচে অনুপ্রবেশ করবে, তখন কি হবে? ধরো দুটো কলিশন হলো, কলিশন হয়ে যখন এইটা যখন নামবে, তখন কিছু অংশ চাপ পড়বে, চাপ পড়ার ফলে এই ধরো এই চকটা হাফ হয়ে গেল, হাফ অংশ উপর উঠে গেল, হাফ অংশ ভেতরে অনুপ্রবেশ করলো। তাহলে কিছু অংশ এটা ক্ষয়ে যাবে, ক্ষয়ে যেয়ে ধরো এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, আর বাকি অংশটা এর ওপরে উঠে গেল। এই যে একটা ফ্লেক মানে কি? ফ্লেক মানে হচ্ছে পাতলা আস্তরণ। ফ্লেক কথাটার অর্থ হচ্ছে একটা পাতলা আস্তরণ। তাহলে পাতলা আস্তরণটা ওপরে উঠেছে, একটা ল্যান্ডফর্মসের সৃষ্টি করলো। এটাকেই বলা হয় প্লেট টেকটনিক্স। এখানে কি হয়, মানে এই যে পাতটা যে এদিকে অনুপ্রবেশ করলো, তাহলে যত পাতটা ভেতরে প্রবেশ করবে তত এই অংশে জমা হবে। কি জমা হবে না, এই ক্ষয়প্রাপ্ত অংশগুলো এই অংশে জমা হবে, এই অংশে জমা হবে। এটাকে বলা হয় ওফিওলাইট। ওফিওলাইট, এটা হচ্ছে প্লেট টেকটনিক্স। এরপরে যেটা আমরা আলোচনা করব সামুদ্রিক খাত, আর একটা আলোচনা করব যে আইল্যান্ড আর্ক। যখন একটা পাত ভারী পাতটা হালকা পাতের নিচে অনুপ্রবেশ করে, তখন ভারী পাতের অংশগুলো পুরোপুরি, এই যে ভেতরে যে অংশটা প্রবেশ করলো, ধরো এটা আরো লম্বা আছে, এই যে অংশটা, এই অংশটা পুরোপুরি নিমজ্জনের ফলে গলে যায় প্রচন্ড তাপমাত্রায়। তখন কি হয়, তখন ধীরে ধীরে এর মধ্যে ম্যাগমা অর্ধচন্দ্রাকারে বাইরে বেরোয়, এবং একটা আইল্যান্ড আর্ক মানে অর্ধচন্দ্রাকার একটা দ্বীপীয় শৈলশিরা সৃষ্টি করে। এর একটা কারণ হতে পারে, এটা একটা ঘটনা। আর একটা কি না, আমরা এই যে দক্ষিণ আমেরিকা, আর এটা হচ্ছে আফ্রিকা। এটা হচ্ছে ভূমধ্যসাগর। তাহলে দুটো পাত যখন যখন এদিকে সরে আসছে, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা যখন
পশ্চিমে সরে আসছে, আর ইউরোপ আফ্রিকা যখন এইদিকে সরে যাচ্ছে, তখন মধ্যবর্তী অঞ্চলে আমরা প্রতিসারি পাশ সীমান্তে এই যে অঞ্চলে আমরা আগের দিন পড়েছিলাম একটা অর্ধচন্দ্রাকার একটা শৈলশিরা সৃষ্টি হচ্ছে, যেটাকে বলছে মধ্য সামুদ্রিক শৈলশিরা, যেটা আটলান্টিক মহাসাগরে আছে। এই যে আমি ছবিটা এঁকেছি, মিড আটলান্টিক রিজ, এখানে সামুদ্রিক একটা শৈলশিরা সৃষ্টি করে। এটা গোটা অঞ্চলটাই একটা সমুদ্রের জলভাগের নিমগ্ন একটা বিশাল আকারের একটা রেঞ্জ, মানে শৈলশিরা মানে পাহাড়ের রেঞ্জ। তো আমরা সাবডাকশন আলোচনা করলাম, অবডাকশন আলোচনা করলাম, বেনি অফ জোন আলোচনা করলাম, সুচার লাইন আলোচনা করলাম। এই যে পোর্শনগুলো আলোচনা করলাম, এগুলো বেশিরভাগটাই আমাদের কলেজ লেভেলে বা যারা কম্পিটিটিভ এক্সামে যায়, পিএসসি বা এসএসসি বা কলেজ সার্ভিসে, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু থাকে। যে অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ জোন বা যে অঞ্চলগুলো আগ্নেয়গিরি অঞ্চল, মানে যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরি হতে পারে, হটস্পট জোন। তো এই যে পোর্শনগুলো আলোচনা করলাম, কোন অঞ্চলগুলো কি, এইগুলো সব বিভিন্ন কোশ্চেন আসে। সুচার লাইনের একটা উদাহরণ দাও, যেমন সিন্ধু অঞ্চল বা সিন্ধু নদীর যে লাইন বরাবর যে সুচার লাইনটা দেখা যায়। তারপরে এই যে প্লেট টেকটনিক্স কোথায় দেখা যায়, বা সাবডাকশন জোন কোন অঞ্চলে দেখা যায়। এই যে বিভিন্ন রকম যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু মানে এই পোর্শনের মধ্যে কিন্তু ঢুকছে। এবার আমরা ছোট্ট একটা আলোচনা করে শেষ করছি যে পাক সংস্থান। দেখো, সবারই তো কিছু ক্রিটিসিজম থাকে, মানে সমালোচনা থাকে। তো যেহেতু আজকে বর্তমানে আধুনিক তত্ত্ব হিসেবে আমরা পাক সংস্থান তত্ত্বকে ধরছি যে কোনো জিনিসের, কারণ আমরা আগের দিনে পড়েছিলাম যে মহী সঞ্চরণ তত্ত্ব আলফ্রেড ওয়েগনারের, এবং সি ফ্লোর স্প্রেডিং হ্যারি হ্যাসের। এটা হচ্ছে আলফ্রেড ওয়েগনার শুধু লিখছি, এবং সামুদ্রিক বক্ষের বিস্তার হ্যারি হ্যাস। এই দুটোকে সম্মিলিত প্রক্রিয়ায় পরবর্তীকালে আমাদের আধুনিক তত্ত্ব পাক সংস্থান এসছে, এবং আমরা ভূমিকম্প, আগ্নেয়গিরি সবেরই কিন্তু আমরা পাক সংস্থানের মাধ্যমে ব্যাখ্যা করি। তবে পাক সংস্থান প্রথমে আমি বলছি যে কি কি মানে আমাদের পাক সংস্থানের সুবিধাগুলো, বা পাক সংস্থান আমাদের কোন কোন জিনিস হেল্প করে বা কোন কোন জিনিসে কাজে লাগে। এক নম্বর হচ্ছে যে আমাদের এই যে পৃথিবী, মহাদেশ এবং মহাসাগরগুলোর যে উৎপত্তি, মহাদেশ এবং মহাসাগরের উৎপত্তি জানতে, মহাদেশ মহাসাগর কি, কোথায় আছে, কিভাবে আছে, কার উপরে ভাসমান আছে, এইগুলো জানতে আমাদের কিন্তু মডার্ন থিওরি পাক সংস্থান কিন্তু একমাত্র আধুনিক ব্যাখ্যা দেয়। এটা কিন্তু সম্মিলিত প্রক্রিয়া, আমি প্রথম দিনই বলেছিলাম। এটা হচ্ছে একক প্রসেস কিন্তু নয়, অনেক, যেমন লাপিঞ্চো, ওয়েগনার, মর্গান, সমস্ত বিজ্ঞানীদের একসঙ্গে, ভূবিজ্ঞানীদের একসঙ্গে সম্মিলিত প্রক্রিয়া হচ্ছে যে প্লেট টেকটনিক থিওরি। তা মহাদেশ এবং মহাসাগরের উৎপত্তি জানতে পাক সংস্থান কিন্তু যথেষ্ট হেল্প করে। সেকেন্ড কি না, আমাদের কোথায় পাহাড় আছে, কোথায় মালভূমি আছে, কোথায় সমভূমি আছে, এই যে ল্যান্ডফর্মস গুলো, এগুলো জানতে কিন্তু পাক সংস্থান তত্ত্ব যথেষ্ট পরিমাণে সাহায্য করে। 3 নাম্বার কি না, ভলক্যানোস, আগ্নেয়গিরি কিভাবে উৎপত্তি, বিভিন্ন আগ্নেয়গিরি যে টাইপগুলো আছে, তা আগ্নেয়গিরি ক্লাস আমি সমস্ত টাইপস নিয়ে আলোচনা করব। সেই ভলক্যানোস কিভাবে উৎপত্তি হয়, কেন হয়, সেগুলো জানতে কিন্তু পাক সংস্থান তত্ত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। 4 নম্বর কি, আর্থকোয়েক, ভূমিকম্প এন্ড সুনামি জানতেও কিন্তু বা ব্যাখ্যা করতে কিন্তু পাক সংস্থান তত্ত্ব যথেষ্ট পরিমাণে সাহায্য করে। তা এই যে বিভিন্ন রকম আমাদের পাক সংস্থান তত্ত্বের সাহায্যে আমরা এই জিনিসগুলোকে অনুধাবন করতে পারি। শেষকালে বলি যে ক্রিটিসিজম কি, মানে
কিছু ত্রুটি বিচ্যুতি থাকে। বিভিন্ন ভূবিজ্ঞানীরা যে বলেছে যে সব জায়গাতে সাবডাকশন জোন হয় না কেন, মানে সব জায়গাতে তো সাবডাকশন জোন হয় না, তাই এটা একটা ত্রুটির মধ্যে পড়ছে। দ্বিতীয় কি না, আমাদের পৃথিবী তো একটা নির্দিষ্টভাবে স্থিতিশীল অবস্থায় আছে, কিন্তু আমরা করছি কি অভিসারী পাত সীমান্তে একটা পাতের নিচে অনুপ্রবেশ করে, প্রতিসারী পাত সীমান্তে দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায়। তা এই যে অভিসারীর তুলনায় প্রতিসারী মুভমেন্টগুলো বেশি ঘটে, তাহলে পৃথিবীর আকার তো সেমই আছে। যদি অভিসারী প্রতিসারী সমান সমান হতো তাহলে পৃথিবীর আকার সেম থাকতো, বাবা ঠিক আছে। কিন্তু প্রতিসারী বেশি হচ্ছে, অভিসারী কম হচ্ছে, তাহলে তো পৃথিবীর আকার তো স্থিতিশীল অবস্থা থাকবে না। তার ব্যাখ্যা কিন্তু এখানে কিন্তু নেই। 3 নম্বর হচ্ছে এই যে পাত সংস্থান তত্ত্বটা বিভিন্ন যে ফোর্সের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন বলের সৃষ্টি হচ্ছে, সেই বলগুলো এলো কোথা থেকে, বলগুলো সৃষ্টি কোথায়, কেন হঠাৎ করে বলগুলো আবির্ভাব হলো, তার ব্যাখ্যা কিন্তু আমাদের এই পাত সংস্থান তত্ত্ব থেকে আমরা পাই না। তো এই যে বিভিন্ন যে ক্রিটিসিজম যেগুলো আছে সেগুলো আমি কয়েকটা জিনিস আলোচনা করলাম, আরো অনেক আছে, কারণ এই চ্যাপ্টার কখনোই মানে ক্লাসের পর ক্লাস চলে যাবে, আধুনিক তত্ত্ব আরো ছোটখাটো খুঁটিনাটি থাকবে। আমি চাইছি আমি 3rd ক্লাস আবার নেব, কিন্তু তোমাদের কমেন্টসে নেব, না হলে কিন্তু আমি পার্ট 2 এ কিন্তু শেষ করব। যদি তোমরা কমেন্টস করো তাহলে যে কমেন্টস করবে আমি আবার ফিরে আসবো, কিন্তু এর 3rd পার্টে। একমাত্র তোমাদের কমেন্টসের উপরেই কিন্তু আমি নির্ভর করছি। আবার বলছি, আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই যে বিভিন্ন আমাদের যে বিভিন্ন যে আমরা মেম্বার্সরা আছি, আমাদের যে বিভিন্ন স্যারদের যে আমাদের গ্রুপের মূল্যবান যে ক্লাসগুলো দিচ্ছে, অবশ্যই তোমরা নিজেরা দেখে যেসব এলাকায় কোনো স্যার নেই, স্যারের এই যে আমাদের যে আমি বললাম যে আমাদের স্যার পার্থপ্রতিম দেবনাথ, তিনি যেই ওয়েব একাডেমিয়া হঠাৎ করে তৈরি করলেন কেন না, তিনি চাইছেন যে যেসব জায়গাগুলোতে বিভিন্ন স্টুডেন্টরা একটা স্যারের কাছে 3-4টে সাবজেক্ট পড়ে, তাদের কাছে সম্ভব হয় না যে প্রতি সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভাবে স্যার নেওয়া, সেই পরিস্থিতিও নাই, তাদের ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ, কারণ গ্রামাঞ্চলে অনেক জায়গা আছে ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ, তারা কিভাবে সব মানে পড়বে। তার জন্যেই আমাদের স্যারের এই ওয়েব একাডেমি চ্যানেলটি বর্ধমানে প্রতিষ্ঠা করা, এবং বর্ধমানের প্রত্যেক বর্ধমানবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের এই ওয়েব একাডেমিয়া পেজে প্লাস ইউটিউব পেজে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। সবাই আসুন, সবাই আমাদের পাশে থাকুন এবং সবাই চ্যানেলটাকে উপভোগ করুন, কারণ আমাদের বর্ধমান যদি আজকে গোটা ইন্ডিয়া ছাড়িয়ে যদি ওয়ার্ল্ডে যেতে পারে, আজকে বাংলাদেশ, এই যে বাংলাদেশে এত ইউটিউব দেখি আমরা সব বাংলাদেশি করছে, আমাদের ইন্ডিয়া পারবে না কেন, আমাদের বর্ধমান পারবে না কেন? অবশ্যই আমাদের বর্ধমান পারবে, আপনারা শুধু সাথে থাকুন। তারপরে আমরা এই ছোট্ট চারা গাছটাকে আমরা একসময় ফলে ফুলে পুরো পরিপূর্ণ করে দেবো সবার সহায়তায় একসঙ্গে। আমাদের এখানে আরো বড় বড় প্রজেক্ট আছে, স্যারের আরো বড় বড় প্রজেক্ট আছে, সবাইকে একত্রিত করে সেই প্রজেক্টগুলো আমরা করব বর্তমানে। অতএব আস্তে আস্তে সেই জিনিসগুলো ফোকাসে আনবো। অবশ্যই আপনারা চ্যানেলটাকে লাইক করুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।